শাশুড়ি মায়ের জন্য বেগুনি ভাজতে গিয়ে সুস্মিতা লক্ষ্য করে রান্নাঘরে তেল নেই। তাই সে তাদের প্রতিবেশী রমলা দেবীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। কিন্তু রমলা দেবী ভীষণই কিপটে প্রকৃতির মানুষ ছিল। সে সবসময় পাড়া প্রতিবেশীদের বাড়ি থেকে একটু একটু করে জিনিসপত্র বাগিয়ে আনতো। আর এখন তার নতুন মুরগি হলো সুস্মিতা, কারণ পাড়ার মধ্যে একমাত্র সুস্মিতাই তাদের প্রতিবেশী রমলা দেবীকে সমস্ত জিনিসপত্র দিয়ে সাহায্য করত। তাই সুস্মিতাকে নিজের বাড়িতে দেখা মাত্রই রমলা দেবী অত্যন্ত খুশি হয়। আসলে কাকিমা, আমাদের বাড়িতে তেল শেষ হয়ে গেছে। আপনি আমাকে 1 লিটার তেল দিতে পারবেন? আমার শাশুড়ি মা আজকে বেগুনি মুড়ি খেতে চেয়েছে। আজকে আবার বাজারটাও বন্ধ, না হলে আমি বাজার থেকেই তেল নিয়ে আসতাম। ও তাই বলো? 1 লিটার কেন? তুমি চাইলে আমি তোমাকে 5 লিটার তেলও দিয়ে দেব। তুমি একটু বসো, আমি এখনই তোমাকে তেল এনে দিচ্ছি। এই বলে রমলা দেবী ভাড়ার ঘরে যায় আর সেখান থেকে এক্সপায়ার হয়ে যাওয়া 5 লিটার তেলের ড্রাম বার করতে শুরু করে। আসলে রমলা দেবী যেহেতু অত্যন্ত কিপটে ছিল, তাই সে রেশনপত্র খুব কম পরিমাণে ব্যবহার করত, যার ফলে মাঝে মধ্যে বেশ কিছু জিনিসপত্র এক্সপায়ার হয়ে পড়ে থাকতো। এ কি মা, আপনি কি করছেন? আপনি ভাড়ার ঘরে পড়ে থাকা এক্সপায়ার তেলটা আমাদের প্রতিবেশীকে দেবেন? কিপটেমি চোটে আপনার ঘরের রেশনপত্র এক্সপায়ার হয়ে যায়। এই বাজে তেলটা যদি কেউ খায় তাহলে নির্ঘাত তার শরীর খারাপ করবে। ওহ, তুমি থামো তো। তেলটা যে এক্সপায়ার হয়ে গেছে সেটা আমি দেখতেই পাচ্ছি, কিন্তু এই তেলটা ঘরে রেখেই বা কি হবে? সুস্মিতা তেল চাইতে এসেছে, ওকে এই 5 লিটার তেলের জারটা দিলে ও আমাকে আরো সম্মান করবে, আমাদের আরো অনেক বেশি বেশি জিনিসপত্র দেবে। সুস্মিতা থোড়াই জানে যে এই তেলটা এক্সপায়ার হয়ে গেছে। এই বলে রমলা দেবী একটা 5 লিটার তেলের জার নিয়ে এসে সুস্মিতার হাতে ধরিয়ে দেয়। রমলা কাকিমার মন কত ভালো, মা শুধু শুধু লোকের নামে নিন্দা করে বেড়ায়। কাকিমার কাছে এসে 1 লিটার তেল চাইলাম, তাতে আমাকে 5 লিটার তেলের জার ধরিয়ে দিল। রমলা কাকিমার মতো এত দিলদার মানুষ কি আজকালকার দিনে হয়? সুস্মিতা মনে মনে এভাবেই খুবই খুশি হয়। সে বাড়িতে গিয়ে সেই তেল দিয়ে বেগুনি ভেজে তার শাশুড়ি মাকে খেতে দেয়, কিন্তু সেই বেগুনিগুলো মোটেই খাওয়া যায় না। বেগুনিগুলো থেকে খুব বাজে গন্ধ বেরোয়। বৌমা, তুমি আজকে কিভাবে বেগুনি বানিয়েছো? কেমন বাজে একটা পচা গন্ধ বেরোচ্ছে। তুমি বেগুনিতে কি দিয়েছো? যেভাবে বেগুনি বানাই সেভাবেই বেগুনি বানিয়েছি। তবে হ্যাঁ, আমি রমলা কাকিমার কাছ থেকে তেল চেয়ে নিয়ে এসে বেগুনি ভেজেছি, কারণ বাড়িতে তেল শেষ হয়ে গেছে। এই কথা শুনে স্নিগ্ধা দেবীর খুবই সন্দেহ হয়। তাই সে সঙ্গে সঙ্গে তেলের জারটা চেক করে বুঝতে পারে সেই তেলটা আসলে এক্সপায়ার হয়ে গেছে। দেখেছো, তোমাকে বলেছিলাম না, রমলা হচ্ছে কিপ্টের জম। ও ভালো জিনিস কোনোদিনও কাউকে দিতেই পারবি না। শোনো, ওদের সঙ্গে বেশি মেশার কোনো দরকার নেই। তোমাকেও রমলাকে কোনো জিনিস দিতে হবে না, আর তুমিও রমলাদের বাড়ি থেকে কোনো জিনিস আনতে যাবে না। শাশুড়ি মা এমন কথা বললেও সুস্মিতার মন কিছুতেই মানতে চায় না, কারণ রমলা দেবী এবং তার বৌমা সুস্মিতার সঙ্গে এতটাই নম্রভদ্র ভালো ব্যবহার করত যে সুস্মিতা তাদের প্রতি খারাপ কথা চিন্তা করতেই পারে না। দেখতে দেখতে এইভাবে সেই দিনটা কেটে যায়। পরের দিনই রমলা দেবী সুস্মিতার বাড়িতে এসে বলে, বৌমা, আমার বাড়িতে না সার্ফ শেষ হয়ে গেছে, তুমি আমাকে একটু সার্ফ ধার দাও তো। আমার বৌমাটাও বাড়িতে নেই, আমি এখন এই বয়স্ক মানুষ বারে বারে বাজারে যেতে পারি বলো তো? তাই তোমার কাছে চাইতে আসলাম। এই শুনে সুস্মিতা সার্ফ নিয়ে এসে যখন রমলা দেবীকে দিতে যাবে, তখনই সেখানে সুস্মিতার শাশুড়ি মা স্নিগ্ধা দেবী চলে আসে। এই রমলা, তোর বাড়িতে কি কিছুই থাকে না? প্রত্যেক দিনই তুই আমার বৌমার কাছে কিছু না কিছু চাইতে আসিস। তোর লজ্জা করে না? আগে তো কিপটে ছিলি, এখন আমার বৌমার কাছে ভিক্ষা নিতে নিতে ভিখারিও হয়ে গেছিস। তোর সাহস তো কম নয়, তুই আমাকে ভিখারি বলছিস? নেহাত আমার বাড়িতে জিনিসপত্র মাঝে মধ্যে শেষ হয়ে যায় বলি তাই তোর বৌমার কাছে নিতে আসি। কাল তো তোর বৌমা আমার কাছে 1 লিটার তেলের বোতল চাইতে গিয়েছিল, আমি ওকে 5 লিটার তেলের জার দিয়েছি। কই, সেটা তো একবারও বললি না। ওই তো ভারী এক্সপায়ার তেল দিয়েছিস। ওই তেল দিয়ে বেগুনি ভাজার পর আমার উল্টে বেগুন আর বেসন নষ্ট হয়েছে। তোকে আমি চিনি না? তোর মতো কিপটে আবার নাকি ফ্রিতে জিনিস দেবে। শোন, আজকে থেকে আমার বাড়ির একটা জিনিসও তুই যদি নিয়েছিস, তাহলে তোর একদিন কি আমার একদিন। আহ মা, আপনি এভাবে কাকিমাকে বলছেন কেন? কাকিমা হয়তো বুঝতে পারিনি। আপনি কিছু মনে করবেন না কাকিমা, আসলে আমার শাশুড়ি মা মাঝে মধ্যে একটু ভুলভাল কথা বলে ফেলে। আপনার যখন মনে হবে আপনি আমাদের বাড়িতে আসতে পারেন। দরকারি তো প্রতিবেশী প্রতিবেশীকে সাহায্য করে।
এভাবে সুস্মিতা তার শাশুড়ি মায়ের কোনো কথাই পাত্তা দেয় না, কিন্তু শাশুড়ি বৌমাকে ঝগড়া করতে দেখে রমলা দেবী তাড়াতাড়ি নিজের বাড়িতে ফিরে যায়। দেখতে দেখতে এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন, কি ব্যাপার বলুন তো মা, আজকে আপনি তো কোনো জিনিসপত্রই সুস্মিতাদের বাড়ি থেকে আনলেন না? এদিকে আমি ভেবেছিলাম একটু ভালো কিছু রান্না করব। সুস্মিতা তো প্রত্যেকদিন বাজার থেকে যা আনে অর্ধেক বাজার আপনাকেই দিয়ে দেয়, তাহলে এই কিছুদিন ধরে কিছু দিচ্ছে না কেন? আর বলো না, সুস্মিতার বজ্জাত শাশুড়িটা বুঝতে পেরে গেছে আমি সুস্মিতাকে ব্যবহার করে কাজকর্ম চালাই, তাই ওই স্নিগ্ধা ওদের বাড়িতে যেতে আমাকে বারণ করে দিয়েছে। কি আর করা যাবে, আজকে না হয় একটু সিদ্ধ ভাত চাপিয়ে দাও। আপনার অত বড়লোক প্রতিবেশী থাকতে আমরা কেন সিদ্ধ ভাত খাবো? আপনি বরং সুস্মিতাকে ফোন করে বাইরে শপিং করতে যাওয়ার কথা বলুন। সুস্মিতা তো আপনাকে খুব ভালোবাসে, ও নিশ্চয়ই শপিং করতে যাওয়ার জন্য রাজি হয়ে যাবে। তখনই ওর থেকে ঝেড়ে আমরা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেব। এই শুনে রমলা দেবী খুবই খুশি হয়, আর সে তখনই সুস্মিতাকে ফোন করে শপিং এ যাওয়ার কথা বলে। সুস্মিতাও তাদের সাথে শপিং এ যেতে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর তারা সুপার মার্কেটে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে রমলা দেবী চাল ডাল 3 মাসের বাজার একসঙ্গে করে ফেলে, কিন্তু পেমেন্ট করার সময়, এ কি মা, আপনার ছেলে তো মোটেই ফোন ধরছে না। আপনার ছেলে ফোন না ধরলে পেমেন্ট করব কি করে? আসলে সুরেশের পোস্টিং তো পাহাড়ে হয়েছে, তাই ওখানে ভালো নেটওয়ার্ক থাকে না, কিন্তু বাড়িতে তো রেশনও শেষ, কি করে এখন বিলটা পেমেন্ট করি বলো তো? এ কি বলছো তুমি? আমাদের ঘরে তো চাল ডাল কিছুই নেই, তাহলে সংসার চলবে কিভাবে? এতগুলো টাকা এখন কোথা থেকে পাবো? সুরেশ ছাড়া তো আমাদের টাকা পাঠানোরও কেউ নেই। সুরেশ সেই 2 মাস বাদে বাড়ি ফিরবে, ততদিন কি আমরা না খেয়ে থাকবো? সুস্মিতা বৌমা, তুমি একটা কাজ করো, তুমি বিলটা পেমেন্ট করে দাও, আমার ছেলে ফোন ধরলে তোমাকে আমি টাকা পাঠিয়ে দেব। এমন কথা শুনে সুস্মিতা কিছু বলতে পারে না, সে তাদের বিলটা তখনই পেমেন্ট করে দেয়। শুধু তাই নয়, রমলা দেবী এবং রুচি সুস্মিতাকে ধরে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে গিয়ে রুচি ও তার শাশুড়ি মা অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া করে। সেই রেস্টুরেন্টের বিলও সুস্মিতাকে পেমেন্ট করতে হয়। এতে করে একদিনেই সুস্মিতার 10,000 টাকা খরচা হয়ে যায়, কিন্তু মান সম্মানের খাতিরে সুস্মিতা কিছু বলতেও পারে না। সেদিন রাত্রিবেলা রাজীব বাড়িতে ফিরে আসার সময় 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসে। এই নাও, তোমার আর মায়ের জন্য বিরিয়ানি এনেছি। আমি অবশ্য খেয়ে এসেছি, তাই আমাকে দিতে হবে না। আর এমনিও আজকে অনেকদিন বাদে আমাদের পাশের বাড়ি সুরেশের সঙ্গে দেখা হয়েছিল, ওকে আচ্ছা করে ধরে আমরা পার্টি নিলাম। সুরেশ? কিন্তু সুরেশ তো এখানে থাকে না। সুরেশের নাকি কোন পাহাড়ি পোস্টিং হয়েছে, আর সুরেশ তো 2 মাস বাদে বাড়িতে ফিরবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সুরেশ তো আমাদের পাশের শহরে থাকে, আর সুরেশ আজকেই বাড়ি ফিরেছে। ও হ্যাঁ, আর একটা কথা, আমি দেখলাম আমার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা পেমেন্ট হয়েছে। তুমি 10,000 টাকায় কি কিনেছো? আসলে রমলা কাকিমা বলল ওদের কাছে টাকা নেই, তাই গ্রসারির পেমেন্টটা করে দিতে, তবে আমাকে টাকা ফেরত দিয়ে দেবে বলেছে। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এই কিপটে কাকিমাকে 10,000 টাকার গ্রসারি আইটেম কিনে দিয়েছো? উফ, তোমাকে 1000বার বললেও তোমার শিক্ষা হবে না, তাই না? তুমি আমার টাকাগুলো এইভাবে শ্রাদ্ধ করছো। এভাবে রাজীব সুস্মিতাকে ভীষণই বকাবকি করতে থাকে। স্নিগ্ধা দেবী ছেলে বৌমার সমস্ত ঝগড়া শুনে ফেলে, কিন্তু তখনকার মতো সে একেবারে চুপ করেই থাকে। পরের দিন স্নিগ্ধা দেবী তার বৌমাকে বলে, বৌমা, ওই উত্তর পাড়ার বাদিকের গলিতে যে ওষুধের দোকানটা আছে, ওই ওষুধের দোকান থেকে আমার প্রেসারের ওষুধটা একবার এনে দাও তো। এই কথা শুনে সুস্মিতা ওষুধ আনতে চলে যায়, কিন্তু আধ ঘন্টা বাদে সুস্মিতা বাড়ি ফিরে দেখে বাড়িতে তালা মারা। যা দেখে সুস্মিতা ভীষণই অবাক হয়ে তার শাশুড়ি মাকে ফোন করে। আসলে আমার মাসির শরীরটা খুব খারাপ, তাই আমি আর রাজীব মাসির বাড়িতে কিছুদিনের জন্য যাচ্ছি। তাড়াহুড়োর মধ্যে তোমাকে জানানো হয়নি, আর চাবিটাও ভুল করে নিয়ে চলে এসেছি। তুমি এক কাজ করো, যতদিন না আমরা বাড়িতে ফিরছি ততদিন তুমি রমলাদের বাড়িতে থাকো। এই বলে স্নিগ্ধা দেবী ফোন রেখে দেয়। এদিকে সুস্মিতা উপায় না পেয়ে রমলা দেবীর বাড়িতে গিয়ে ওঠে, কিন্তু সুস্মিতা যখন রমলা দেবীকে জানায় সে কিছুদিন তাদের বাড়িতেই থাকবে, তখন রমলা দেবীর মুখটা একেবারে শুকিয়ে যায়। এমনকি দুপুরবেলা খাবার খাওয়ার সময় রমলা দেবী সুস্মিতাকে এক মুঠো রেশন চালের পোকা দেওয়া সিদ্ধ ভাত খেতে দেয়। এ কি মাসিমা, সেদিন তো বাঁশকাঠি চাল কিনলেন, তাহলে আজকে এরকম পোকা লাগা রেশন চালের ভাত খেতে দিচ্ছেন? আমি তো জানতাম আপনারা বাঁশকাঠি চালের ভাত খান, তার উপর আবার শুধু আলু সিদ্ধ ভাত। আপনারা কি তরকারি খান না? না, মানে অনেক রেশনের চাল জমে গেছে তো, আর ওই চালগুলো তো ফেলে দেওয়া যায় না, তাই চালগুলো রান্না করে ফেলেছি। এমন কথা শুনে সুস্মিতা আর কিছু বলতে পারে না, কিন্তু সে এক গ্রাস ভাতও মুখে তুলতে পারে না।
এভাবে দেখতে দেখতে একদিন কেটে যায়, কিন্তু সুস্মিতা আর একই শাড়ি পরে থাকতে পারে না। তাই সে রমলা দেবীর কাছে শাড়ি চাইলে রমলা দেবী তাকে একটা ছেঁড়া ফাটা রং জ্বলে যাওয়া শাড়ি পরতে দেয়। এ আবার কেমন শাড়ি? এই শাড়িটা পরে থাকা যায় নাকি? আসলে তুমি তো আমাদের বাড়িতে বেশি দিন থাকবে না, তোমাকে যদি একটা ভালো শাড়ি দিই তাহলে ওই শাড়িটা আবার কাচতে হবে, তাতে সার্ফ নষ্ট হবে। তার থেকে তোমাকে এই পুরানো শাড়িটাই দিলাম, তুমি এটাই পরে থাকো। সুস্মিতা এবার আর কিছুতেই সহ্য করতে পারে না। সে এবার ভালো মতোই বুঝতে পারে রমলা দেবী ভীষণই কিপটে প্রকৃতি, আর এতদিন সে শুধুমাত্র সুস্মিতাকে ব্যবহার করে এসেছে। থাক, আপনার শাড়ি আপনিই রেখে দিন, আমাকে আমার 10,000 টাকা ফেরত দিন। আপনার জন্য আমি আমার বরের কাছে অনেক বকা খেয়েছি। বাবা, তুমি হঠাৎ এভাবে বলছো কেন? এই তো 2-3 দিন আমাদের বাড়িতে খেলে থাকলে, আমরা তোমাকে কিছু বলেছি? আমরা তোমার মাত্র 10,000 টাকা ধার নিয়েছি বলে তুমি এমন করছো? আমার ছেলে টাকা পেলেই তোমাকে টাকা ফেরত দিয়ে দেব। এ কথা শুনে সুস্মিতা খুবই রেগে যায়, আর সে তখনই প্রতিবেশীর বাড়ি থেকে বেরিয়ে শাশুড়ি মাকে ফোন করে সমস্ত ঘটনা জানায়। এবার বুঝলে তো তোমার রমলা কাকিমা কেমন? যাই হোক, তুমি বাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে চলে এসো। আমরা কোথাও যাইনি, শুধু বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে রেখেছি। আমি রমলার আসল রূপ দেখানোর জন্যই এরকম করেছি। এই শুনে সুস্মিতা পেছনের দরজা দিয়ে বাড়ির মধ্যে ঢুকে যায়, কিন্তু এরকম ঘটনার পর সুস্মিতা শিক্ষা হয়ে যায়। তাই সে রমলা দেবীর মতো কিপটে প্রতিবেশীর সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখে না। রবিন বাবু এবং তার বউ নিশা তাদের একমাত্র মেয়ে নিকিতা ও একমাত্র ছেলে রাজুর সঙ্গে ফরিদপুর নামক গ্রামে থাকত। রবিন বাবুর ফ্যামিলি ছিল মধ্যবিত্ত। তাদের ফ্যামিলিতে কোনো সুখ শান্তির অভাব ছিল না। সব সময় তারা হাসি মজা করে দিন কাটাতো। নিকিতা ছোট থেকেই খুব খেতে ভালোবাসতো। নিকিতার বয়স যখন 12 বছর ছিল, তখন থেকে সে একটা বড় মানুষের মতো খেয়ে ফেলতে পারত। অন্যদিকে তার বড় দাদা অনেক ভদ্র, সভ্য এবং মায়ের বাধ্য ছেলে ছিল। একদিন নিকিতা ড্রয়িং রুমে বসে টিভি দেখতে দেখতে চিকেন লেগ পিস, মোমো আর পিৎজা খাচ্ছিল। সেই সময় তার মা নিশা দেবী সেখানে চলে আসে। তুই আবার সেই আজে বাজে খাবারগুলো খাচ্ছিস? দিন দিন কত মোটা হচ্ছিস, খেয়াল আছে? পাশের রুম থেকে নিশা দেবীর চেঁচেমেচির আওয়াজ পেয়ে রবিন বাবু বেরিয়ে আসে। কি হয়েছে? কি মেয়েটাকে ওইভাবে বকছো কেন? তোমার জন্য আজ মেয়েটার এই অবস্থা। নিজে তুই কিছু বলবি না, আর আমাকেও কিছু বলতে দেবে না। দিন দিন এত মোটা হতে থাকলে ওর জন্য পাত্র পাবে তো? নিশা, এত রেগে যাচ্ছ কেন? নিকিতা আমাদের একমাত্র মেয়ে, আর ও একটু খেতে ভালোবাসে। আর তাছাড়া আমাদের মেয়ে কি অতটাও খারাপ? ও তো শুধু একটু মোটাই যা। আরে দেখে নিও, ওর জন্য খুব ভালো ঘরের সম্বন্ধ নিয়ে আসবো। তুমি ওই আনন্দেই থাকো। এখন আর মোটা মেয়েকে কেউ পছন্দ করে না। হ্যাঁ, আমার ওই মামা তো দাদা শালিটার বয়স কত হয়েছে দেখেছো? কিন্তু মোটা বলে এখনো বিয়ে হচ্ছে না। এদিকে নিকিতা তার বাবা মায়ের কোনো কথাই না শুনে খেয়েই চলেছিল। নিকিতা এমন ভাব করে খাচ্ছে যেন কিছুই হয়নি। আমার এক রাক্ষস মেয়ে হয়েছে বটে, এত কথা বলছি কিছুই কানে যাচ্ছে না। ওদিকে ছেলেটা সেই কোন সকালে না খেয়ে ইন্টারভিউ দিতে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরছে না। এই নিয়ে কারোর কোনো চিন্তা আছে? নেই। রাজুর কথা বলতে না বলতেই তখনই রাজু বাইরে থেকে বাড়িতে আসে। যাক, ভালোই হয়েছে তোমরা সবাই এখানেই আছো। মা, বাবা, আজ যে আমার ইন্টারভিউটা ছিল না, ওটা সাকসেসফুল হয়েছে। বস আমার ইন্টারভিউ নিয়ে খুব খুশি হয়েছে। কাল থেকেই অফিসে জয়েন করতে বলেছেন। এই তো খুশির খবর। আমি জানতাম তুই ঠিক চাকরিটা পেয়ে যাবি। আমার রাজুর মতো ছেলে লাখে একটাও পাওয়া যাবে না। এই নে দাদা, জবের খুশিতে একটা চিকেন লেগ পিস খা। তবে হ্যাঁ, ফার্স্ট স্যালারি পেয়ে কিন্তু রেস্টুরেন্টে খেতে নিয়ে যেতে হবে। আমি আমার পছন্দের সব খাবার অর্ডার করব। কতদিন হয়ে গেল রেস্টুরেন্টে খাওয়া হয়নি। এই দেখো, এই মেয়ে আবার শুরু হয়ে গেল। এখানে খাবার আগে শেষ কর, পরে রেস্টুরেন্টে যাওয়ার কথা ভাববি। পরের দিন থেকে রাজু তার অফিস জয়েন করে। রাজুর অফিসে লিজা নামে একটি মেয়ে ছিল। সে দেখতে অনেক কালো ছিল ঠিকই, কিন্তু লিজার ব্যবহার, স্বভাব চরিত্র অনেক কোমল ছিল, যেটা দেখে রাজু লিজার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। কিছুদিনের মধ্যেই রাজু তার মনের কথা লিজাকে জানালে লিজাও তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। কিন্তু রাজু মনে মনে টেনশন করতে থাকে, কারণ লিজা অনেক কালো ছিল। তার কথা বাড়িতে বললে কেউ রাজি হতো না। তাই রাজু বাড়িতে কাউকে কিছু না জানিয়ে তাকে বিয়ে করে নেয়।
রাজু লিজাকে নিয়ে বাড়ি আসে। বাড়ির কলিং বেল বেজে ওঠে। নিশা দেবী দরজা খুলে দেখে বিয়ের সাজে রাজু দাঁড়িয়ে আছে। রাজু, তুই এরকম বিয়ের সাজে কেন রে বাবা? আর তোর পাশে ওই কয়লার মতো কালো মেয়েটা কে? এত কালো মেয়েকে তুই কোথায় পেলি? মনে হচ্ছে পুকুরের পচা পাক থেকে উঠে এসেছে। মা, তুমি বাজে কথা বলা বন্ধ করো। আমি ওকে বিয়ে করেছি, ওর নাম লিজা। আমি লিজাকে ভালোবাসি। কি, তুই এই কালী মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিস? তোর কি মাথা খারাপ হয়েছে? তুই আর মেয়ে পেলি না? হে ঈশ্বর, এটা তুমি আমার সঙ্গে কি করলে? দেখি দেখি দাদা, তোর বউটাকে দেখি। ইস, এ তো অন্ধকারে হারিয়ে যাবে। দাদা, তুই একে খুঁজে পাবি না দেখিস। এ বাবা, তুই মিষ্টি এনেছিস? দে আমাকে দে। সঙ্গে করে একটু ময়দাও আনতে পারতিস, তোর বউকে আমি ফর্সা করে দিতাম। নিশা, বাইরে কি হয়েছে? কে এসেছে? তুমি এত চেঁচাচ্ছ কেন? নিজেই এসে দেখে যাও আমাদের আদরের ছেলে কি কাণ্ড করেছে। নিশা দেবীর কথা শুনে রবিন বাইরে বেরিয়ে আসে। বাবা দেখো, দাদা কোথা থেকে একটা কালো মেয়ে এনেছে বিয়ে করে। এটাই তোমাদের একমাত্র বৌমা। কই দেখি, এ তো দারুণ খবর। রাজু বিয়ে করে বউ এনেছে, এতে কোথায় আনন্দ করবি? তা নয় মা মেয়ে মন খারাপ করে বসে আছিস। আর নিকিতা, তুইও তো কত মোটা। তোকে যদি কেউ তোর সামনে বারবার মোটা বলে, তোর ভালো লাগবে তো? তুমি একদমই এই মেয়েটার সঙ্গে নিকিতার তুলনা করবে না। হ্যাঁ, নিকিতা একটু মোটা ঠিকই, কিন্তু ওর গায়ের রং অনেক ফর্সা। কোথায় নিকিতা আর কোথায় এই মেয়েটা? মা, অনেক হয়েছে, এবার বাড়িতে ঢুকতে দাও। লিজা তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, রাত হয়েছে অনেক। তোমরাও ঘুমাতে যাও। নিশা দেবী রাজুর কথা শুনে রেগে সেখান থেকে চলে যায়। এক এক করে সবাই যে যার রুমে চলে যায়। পরের দিন সকালে নিশা দেবী দেখে যে লিজা বাড়ির সব কাজ করে নিয়ে কিচেনে রান্না করছে। এটা দেখে নিশা মনে মনে ভাবে লিজা বাড়ির কাজ করে সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করছে। পাশ থেকে নিকিতা বলে, মা, তোমার কালো বৌমা দেখছি ভালোই চালাক। প্রথমে দাদাকে হাত করেছে, আর এখন তোমাকে হাত করতে চাইছে। এভাবেই লিজা সকাল সকাল উঠে বাড়ির সব কাজকর্ম করে রান্না করে তারপর অফিসে যেত। আবার অফিস থেকে বাড়ি ফিরে এসেই লিজা রান্না করত। লিজা তার শাশুড়ি মাকে কোনো কাজই করতে দিত না। দিনের পর দিন এভাবেই চলতে থাকে। নিশা দেবী প্রথম প্রথম রাগ করলেও পরে তাকে বৌমা হিসেবে মেনে নেয়। এরকমই একদিন সকালে লিজার শরীরটা খারাপ থাকায় সে রান্না করতে পারেনি। নিকিতার রুম থেকে বেরিয়ে কিচেনে যায়। মা, তোমার কালো বৌমার কি খবর বলো তো? সকাল থেকে কিচ্ছু খেতে দিল না। নাকি কালো হয়ে যাওয়ার ভয়ে রান্না করেনি? খিদে আমার পেট জ্বলে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও। নিকিতা, লিজা তোর বৌদি হয়, মিনিমাম সম্মানটুকু দে। লিজার শরীরটা খারাপ, তাই একটু শুয়ে আছে। মাঝে মাঝে নিজের জন্য হলেও তো কিছু রান্না করতে পারিস তুই। ওই মেয়েটা তো সেই সকাল থেকে উঠে বাড়ির সব কাজ একা হাতে করে, আর একদিন খাবার না পেয়ে তাকে এত কথা বলছিস? পাশ থেকে লিজা তাদের সব কথা শুনে নেয়, তাই সে কিচেনে চলে যায়। নিকিতা, তুমি বারবার আমাকে এইভাবে বলবে না। আমি না হয় কালো, আর তুমি তো হাতির মতো মোটা। নিজেকে কোনোদিনও আয়নায় দেখেছো? মাঝে মাঝে একটু নিজেকেও আয়নায় দেখবে। এই কথা শুনে নিশা দেবী হাসতে থাকে। মা, তুমি হাসছো এই মেয়েটার কথা শুনে? তোমার নিজের মেয়েকে এত কিছু বলছে, আর তুমি কোনো প্রতিবাদ করবে না? যাও, আজ আর আমি কিচ্ছু খাবো না। দেখবো দেখবো কতক্ষণ না খেয়ে থাকতে পারিস। হ্যাঁ। নিকিতা বারবার লিজাকে কথা শোনালেও মাঝে মধ্যে লিজাও পাল্টা উত্তর দিত। বেশ কয়েকদিন কেটে যায়। হঠাৎ একদিন মুষলধারায় বৃষ্টির জন্য সন্ধ্যের দিকে লোডশেডিং হয়ে যায়। লিজা দরজার সামনে দাঁড়িয়েছিল, সেটা নিকিতা খেয়াল করেনি। নিকিতা বাইরে যেতে গিয়ে লিজার গায়ের উপর পড়ে যায়। ও মাগো, মরে গেলাম। এই জলহস্তি আমার শরীরের সব হাড়গোড় ভেঙে দিল গো বাবা। কে কোথায় আছো, বাঁচাও। এই হস্তিটাকে কেউ টেনে তোলো। কি, আমি জলহস্তি? তোমার কি করে এত বড় সাহস হয় এসব বলার আমাকে? দাঁড়াও, আমাকে উঠতে দাও, তারপর তোমার খবর আছে। সে যা করবে করবে, আগে আমার উপর থেকে ওঠো, না হলে আমি তো মাটির সঙ্গে মিশে যাব। লিজা ও নিকিতার কথা শুনে সবাই ছুটে আসে। ওদের এই অবস্থা দেখে সবাই হাসতে শুরু করে। নিকিতাকে সবাই মিলে টেনে তুলতে গিয়ে হিমশিম খেয়ে যায়। নিকিতা, খাওয়া কমা, তোকে তুলতে গিয়ে আমার পটি পেয়ে গেল। নিকিতা, তুমি ইচ্ছা করে আমার উপর পড়েছো তাই তো? মনে হয় আমার কোমরের হাড় একটাও আর আস্ত নেই, সব কটা ভেঙে গুঁড়ো করে দিয়েছো। দাদা, তুই
তুই একদম বাজে বকবি না তো। আমি ইচ্ছা করে করিনি। অন্ধকারের মধ্যে তোর বউ দাঁড়িয়ে থাকলে আমি কি করে বুঝবো বলতো? চারিদিকে এমনি লোডশেডিং এর জন্য অন্ধকার ছিল, তাতে তোর কালো বউ মিশে গেছে, এতে আমার কোনো দোষ নেই। হ্যাঁ। নিকিতা চুপ কর, দেখছিস মেয়েটাকে কত লেগেছে, আর তুই আজে বাজে কথা বলছিস। এই রাজু, যা বৌমাকে রুমে নিয়ে যা আর ওষুধ লাগিয়ে দে। বেশ কয়েকদিন পর আবার কোনো একটি কারণ নিয়ে ননদ এবং বৌদির মধ্যে ঝামেলা শুরু হয়। রাজু তার বউকে চুপ করতে বলে। লিজা রাগ করে সেখান থেকে চলে যায়। বাবা, এদের তো ঝামেলা শেষ হয় না, কি যে করি। এক কাজ কর, নিকিতার জন্য পাত্র দেখ। ওর বিয়েরও বয়স হয়েছে। বিয়ে দিয়ে দিলে নিকিতা শ্বশুর বাড়ি চলে যাবে, তাতে লিজা আর নিকিতার মধ্যে ঝামেলাও আর হবে না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। দিনের পর দিন মেয়েটা যে হারে মোটা হচ্ছে, তাতে নিকিতার জন্য পাত্র পাওয়াই মুশকিল হয়ে দাঁড়াবে। ভালোই ভালোই নিকিতার বিয়ে দিতে পারলে বাঁচি। বাড়ির সবাই মিলে নিকিতার জন্য ছেলে দেখা শুরু করে দেয়, কিন্তু নিকিতা অতিরিক্ত মোটা হওয়ায় তাকে যেই দেখতে আসতো রিজেক্ট করে চলে যেত। এই নিয়ে সবাই খুব দুশ্চিন্তায় পড়েছিল। এরকম ভাবে সময় কাটতে থাকে। নিকিতাকে তার মা সব সময় রোগা হওয়ার জন্য বলতো, কিন্তু নিকিতা কারোর কোনো কথাই শুনতো না। নিকিতা, তুই তো আর ছোট নেই, ভালোই বয়স হলো, এখনো এরকম করবি? তোর বৌদিকে দেখে তো একটু আদব কায়দাগুলো শিখতে পারিস। আজ থেকে তো সব ফাস্টফুড খাওয়া বন্ধ। মা, নিকিতাকে শুধু ফাস্টফুড খাওয়াই ছাড়লে হবে না, সঙ্গে প্রতিদিন সকালে এক্সারসাইজও করতে হবে। আমি কাল না হয় কিছু স্টেপ দেখিয়ে দেব। না বৌদি, তোমার কোনো অ্যাডভাইসই আমার লাগবে না। আমি এখন বুঝতে পেরেছি, তুমি চাও আমি রোদে গিয়ে তোমার মতো কালো হই, আর তারপর আমার বিয়ে না হয়। এটাই তোমার মনের কথা, তাই তো? মা, তোমার কাকের মতো কালো বৌমার যদি বিয়ে হতে পারে, তাহলে আমার কেন হবে না? ও সরি, তোমার কালো বৌমা তো মিষ্টি মিষ্টি কথা বলে দাদাকে হাত করেছিল। আমি তো আর ওসব ন্যাকামো করতে পারি না। দেখ নিকিতা মা, একের পর এক ছেলে পক্ষ তোকে রিজেক্ট করে চলে যাচ্ছে। আমরা তোর বিয়ে নিয়ে এত চিন্তায় রয়েছি, আর তুই এখনো এসব আজে বাজে বকে যাবি? তোর কি কোনো চিন্তা নেই? বড়দের মুখের ওপর তর্ক বিতর্ক না করে লিজা যা বললো শোন। লিজা তো ভালোই কথা বলেছে, তোর এখন এক্সারসাইজের প্রয়োজন আছে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। নিকিতা লিজার কোনো কথাই শুনতো না, নিজের মতোই চলতো। একদিন লিজা বাজার থেকে একটা ব্যাগ হাতে করে বাড়ি ফেরে। দেখি ওতে কি কি খাবার এনেছো, আমাকে দাও। না, এটা কোনো খাবার নয়, এটা একটা দামি ফেস ওয়াশ আছে। এটা ব্যবহার করলে নাকি কালো মানুষ ফর্সা হয়ে যায়। আচ্ছা দাঁড়াও, তোমার ফর্সা হওয়া বার করছি। এই বলে নিকিতা লিজার ফেস ওয়াশের কৌটোটার মধ্যে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেয়। কিছুক্ষণ পর লিজা বাথরুমে যায়। লিজা ফেস ওয়াশ নিয়ে মাখতে যাবে, সেই সময় নিশা দেবী তাকে অনেক জোরে জোরে ডাকতে থাকে। লিজা তাড়াতাড়ি করে নিকিতার ফেস ওয়াশের জায়গায় নিজের ফেস ওয়াশটা রেখে দিয়ে চলে যায়। বেশ কিছুক্ষণ পর নিকিতা বাথরুমে যায় স্নানের জন্য। নিকিতা না দেখেই লিজার ফেস ওয়াশটা মাখা শুরু করে। বাঁচাও, আমার মুখ জ্বালা করছে, কে আছো, বাঁচাও আমাকে। লিজা সেখানে ছুটে আসে। সে নিকিতার মুখ ধুইয়ে তাকে রুমে নিয়ে যায়। ঘন্টাখানেক পর নিকিতা তার মুখ দেখে জোরে জোরে কাঁদতে থাকে। নিকিতা, কাঁদছো কেন? আবার কি হলো? এই দেখো, আমার মুখে কত লাল লাল পিম্পল বেরিয়েছে। আমি একটা ভালো আয়ুর্বেদিক ওষুধ বানাতে পারি, তাতে তোমার সব পিম্পলস ভালো হয়ে যাবে। লিজা নিকিতাকে একটা আয়ুর্বেদিক ওষুধ বানিয়ে দেয়। ওষুধটা মাখার পর কিছুদিনের মধ্যেই নিকিতার আগের মতো মুখ ভালো হয়ে যায়। নিকিতা মনে মনে তার ভুল বুঝতে পারে। সে লিজার কাছে গিয়ে বলে, বৌদি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কত খারাপ কথা বলেছি, কিন্তু তুমি তাও আমার জন্য কত কিছু করলে। আমাকে ক্ষমা করে দাও বৌদি। আমি তোমার ফেস ওয়াশে লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেটাই আমি ভুলবশত মেখে ফেলেছিলাম। এই জন্যই বলে, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। না নিকিতা, তোমার একার দোষ নয়, আমিও তো তোমাকে কত বাজে কথা বলেছি, আমাকেও তুমি ক্ষমা করে দাও। এভাবেই তারা একে অপরের বন্ধু হয়ে ওঠে। নিকিতা লিজার সঙ্গে প্রত্যেকদিন এক্সারসাইজ করতে থাকে। কয়েক মাসের মধ্যেই সে তার বাড়তি ওজন কমাতে সক্ষম হয়। বাড়ির সকলে মিলে নিকিতার জন্য ভালো পাত্র দেখে তার বিয়ে দিয়ে দেয়। এভাবেই সকলে হাসি খুশি বসবাস করতে থাকে।